So hello and welcome. So today we are going to start a new chapter of plant physiology, and which is movement or transport in plants. Transport in plants, that is উদ্ভিদ দেহে যে মলিকিউলের পরিবহন হয়, ট্রান্সপোর্টেশন হয়, দ্যাট ইজ দ্য সাবজেক্ট টু বি ডিসকাস টুডে। এবার সবার আগে আমরা যদি দেখি, তো উদ্ভিদ কি করে, একটা প্ল্যান্ট নিচ থেকে রুটের সাহায্যে ওয়াটার অ্যাবজর্ব করে। এইবার এই ওয়াটারটা খালি রুটেই কিন্তু থাকে না, এটা প্ল্যান্টের টোটাল বডিতে কিন্তু কন্ডাক্ট হয় বা পরিবাহিত হয়, ইভেন এটা লিফেও রিচ করে। দ্যাট মিন্স দ্য অ্যাবজর্বড মলিকিউলস, ইন দিস কেস ওয়াটার, এটা একটা প্রান্ত থেকে প্ল্যান্টের আরেকটা প্রান্তে মুভ করে। ঠিক আছে, সিমিলারলি প্ল্যান্টের সব পোর্শন তো গ্রিন না, অ্যান্ড গ্রিন পার্টটা হলো যেখানে ক্লোরোফিল থাকে, দ্যাট ইজ দ্য লিভস। অ্যান্ড দ্য লিভস কী করে, দে উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড, দে ফিক্স দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মেক ফুড আউট অফ ইট, রাইট, যেমন গ্লুকোজ। এইবার এই গ্লুকোজটা কিন্তু অনলি পাতাতেই স্টোর থাকে না, এটাও প্ল্যান্টের বডির সব পোর্শনে এটা ডিস্ট্রিবিউট করতে লাগে। দ্যাট মিন্স এই ক্ষেত্রেও এই ফুড মলিকিউল একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পরিবাহিত হতেছে। ঠিক আছে, দ্যাট মিন্স এই পরিবহন যে হয় মলিকিউল বা ওয়াটার, তো একটা প্রান্তে থেকে আরেকটা প্রান্তে যাওয়ার জন্য ডেফিনেটলি এর মধ্যে কোনো একটা মেকানিজম কাজ করে। ঠিক আছে, তো এই মেকানিজম অ্যান্ড এই মুভমেন্টটা যে হতেছে, মুভমেন্ট অফ দ্য মলিকিউলস অর ওয়াটার, এটার ডেফিনিট কিছু টাইপ থাকতে পারে বা মোডস থাকতে পারে। অ্যান্ড অবভিয়াসলি এই পার্টিকেলগুলো মুভ করার জন্য কিছু এর ভিতরে কিছু মেকানিজমও থাকতে পারে। এই পার্টিকুলার জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে স্টাডি করব। ঠিক আছে, তো এই মুভমেন্টটা কিন্তু একটা সেল কী হতে পারে, মুভমেন্টটা একটা সেল উইদিন দ্য সেল হতে পারে, দ্যাট ইজ সেলের একটা পার্ট থেকে আরেকটা অর্গানেলি থেকে আরেকটা অর্গানেলিতে মুভ করতে পারে। দেন মুভমেন্টটা এরকম হতে পারে যে একটা সেল থেকে সেলের তো একটা সেলের সাথে আরেকটা সেল কানেকশন থাকে, তো একটা সেল থেকে পার্টিকেল আরেকটা সেলেও মুভ করতে পারে, যেটাকে আমরা বলতে পারি, যেহেতু এটা ডিস্টেন্সটা খুবই কম, শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটাও এক ধরনের পরিবহন, কিন্তু এটা শর্ট ডিস্টেন্স। কিন্তু যখন কি হবে, প্ল্যান্টের একটা প্রান্ত থেকে অনেক দূরে, যেমন রুট ওয়াটার অ্যাবজর্ব করে, এখান থেকে ঠিক পাতা পর্যন্ত ওয়াটারটা কন্ডাক্ট হয়। সিমিলারলি পাতাতে ফুড প্রোডাকশন হতেছে, অ্যান্ড এই ফুডটা গাছের রুট পর্যন্তও কিন্তু পৌঁছাইতে পারে, গোড়া পর্যন্ত। দ্যাট মিন্স এই ক্ষেত্রে যেটা ডিস্টেন্সটা কভার হতেছে, এটা কিন্তু খুব লম্বা। সো ইট ইজ এ কাইন্ড অফ লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, এরকমও কিন্তু হতে পারে। তো যখন এর ডিস্টেন্সটা খুবই বেশি হবে, তখন এটাকে বলবো আমি লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। অ্যান্ড যখনই লং ডিস্টেন্স ট্রান্সপোর্টের কথা আসবে, অবভিয়াসলি এখানে কিন্তু ভাস্কুলার টিস্যুটা এটার জন্য রেসপন্সিবল। অ্যান্ড ভাস্কুলার টিস্যু আমরা অলরেডি জানি, ইট ক্যান বি জাইলেম অর ফ্লোয়েম। ঠিক আছে, so the transport can be of two types depending upon the distance the molecules cover. If the molecules or the water, the distance covered is very short, it can be intracellular or just from one cell to another cell, and the distance is very short, it is known as short distance transport. And when the distance will be very long, that is from a part of the plant to another part of the plant which is located at a very long distance, right, এই ধরনের ট্রান্সপোর্টকে আমি বলবো লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। অ্যান্ড এই লং ডিস্টেন্স ট্রান্সপোর্টের সাথে যে কনসার্নড টিস্যু থাকবে, সেটা হলো ভাস্কুলার টিস্যু, দ্যাট ইজ দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দিস চ্যাপ্টার। এবার আমরা ডিটেলসে একটা পোর্শন স্টাডি করব। ঠিক আছে, সবার আগে আমরা যে পোর্শনটা স্টাডি করব, ইট ইজ দ্য মোডস অফ ট্রান্সপোর্ট। যে ট্রান্সপোর্ট যে হয়, দ্যাট ইজ মুভমেন্ট হয় মলিকিউলের, সেটা মিনারেল আয়ন হতে পারে,
কোনো ফুড মলিকিউল হতে পারে বা ওয়াটার হতে পারে। তো এটার টাইপটা কী ধরনের এখানে মুভমেন্টটা হয়, তো এটা আজকে আমরা স্টাডি করব। অ্যান্ড তারপরে আমরা দেখব আলাদা মেকানিজম, এটার পেছনে যে কনসার্ন মেকানিজম সেটা কি। সো টুডে উই আর গোয়িং টু স্পেশালি টক অ্যাবাউট দ্য মোডস অফ ট্রান্সপোর্ট। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমার যেটা দেখতে লাগে যে এই যে ট্রান্সপোর্টটা হতেছে, দ্যাট ইজ মুভমেন্টটা হতেছে অফ মলিকিউলস, এটার জন্য কোনো এনার্জি দরকার হতেছে কি না। ঠিক আছে, ইফ ইট ইজ এনার্জি ডিপেন্ডেন্ট অর এনার্জি ইনডিপেন্ডেন্ট। যদি এই মুভমেন্টটা হতেছে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে, যদি কোনো ধরনের এনার্জি দরকার না হয়, ইফ নো এনার্জি ইজ নিডেড, তখন আমি ট্রান্সপোর্টটাকে বলবো ইট ইজ এ কাইন্ড অফ প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ নো এটিপি or energy is required, no ATP is needed। ঠিক আছে, এবার প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে কি হতে পারে। এক নম্বর প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে যেটাকে আমরা বলি ব্যাপন বা ডিফিউশন। ঠিক আছে, বা এটাকে আমি সিম্পল ডিফিউশনও বলতে পারি। ইট ইজ নোন অ্যাজ সিম্পল ডিফিউশন বা ব্যাপন। তো এটা কি, অবভিয়াসলি যেহেতু এটা একটা ধরনের প্যাসিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ নো এনার্জি উইল বি রিকোয়ার্ড, অ্যান্ড it is, how can we define diffusion? It is the movement of solutes or molecules from the region of higher concentration to the region of lower concentration। যেখানে সলিউট বা মলিকুলের কনসেন্ট্রেশন থাকবে হাই, সেখান থেকে যেখানে এর কনসেন্ট্রেশন থাকবে লো, সেখানে মলিকুল বা সলিউটগুলো মুভ করবে। ঠিক আছে, ইট ইজ এ সিম্পল প্রসেস, কোনো এনার্জির দরকার নাই। অ্যান্ড যেহেতু এটা হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন হতেছে, সো দ্যাট ইজ, এটাকে বলে উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সাপোজ আমি যদি একটা আপার পোর্শন থেকে লোয়ার পোর্শনে এখানে একটা চাকা হিসেবে রেখে দিই, তো ডেফিনেটলি এটা কোনো এনার্জি ছাড়াই একাই গ্র্যাভিটির দ্বারা নিচের দিকে আসবে, যেহেতু এটা হাই এটা লো। ঠিক আছে, অ্যান্ড নো এনার্জি উইল বি রিকোয়ার্ড সিন্স দ্য প্রসেস ইজ হ্যাপেনিং উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, হেন্স ইট ইজ নোন অ্যাজ এ কাইন্ড অফ প্যাসিভ ট্রান্সপোর্ট অর উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সিম্পলি ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য মুভমেন্ট অফ মলিকিউলস অর সলিউটস। সলিউটস কেন, সাপোজ আমি যদি এখানে একটা ভেসেল নেই, ভেসেলে আমি এখানে আমার অবভিয়াসলি যেটা দ্রবণ থাকবে সেটাকে আমি বলবো সলভেন্ট, রাইট? অ্যান্ড সলভেন্ট ইন দিস কেস হতে পারে ওয়াটার। অ্যান্ড আমি সলভেন্টে যদি কিছু পরিমাণে সুগার মলিকিউল এখানে যদি আমি ডিজলভ করি, এখানে কিছু সুগার মলিকিউল আমি যদি এখানে ডিজলভ করি, দ্যাট ইজ দ্য, তাহলে সুগারটাকে আমি বলবো এই ক্ষেত্রে ইট ইজ দ্য সলিউট। ঠিক আছে, ইট ইজ দ্য সুগার ইজ ইন দিস কেস ইজ দ্য সলিউট। সো এটা কী হবে, মুভমেন্ট অফ দ্য সলিউট, দ্যাট ইজ দ্য সুগার অর সুগার মলিকিউলস ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, সিম্পলি আমি যদি একটা রুমের এক কোনায় ধূপকাঠি একটা জ্বালাই, তো রুমের আরেকটা প্রান্তে কিন্তু অবভিয়াসলি ধূপকাঠির স্মেলটা পাওয়া যাবে, কারণ যে পার্টিকুলার জায়গাতে আমি ধূপকাঠিটা জ্বালাবো ওইখানে কনসেন্ট্রেশনটা বেশি ধোঁয়া বা ফিউমের, অ্যান্ড যেখানে রুমের আরেক অপোজিট কর্নারে এখানে কম। সো ডেফিনেটলি কোনো এনার্জি ছাড়াই দ্য ফিউম উইল ডিফিউজ থ্রু অল ওভার দ্য রুম। ঠিক আছে, এটাকে আমি বলি সিম্পল ডিফিউশন বা ব্যাপন, অ্যান্ড এই ক্ষেত্রে কোনো এনার্জির দরকার হবে না। অ্যান্ড আরেকটা কথা, এই ডিফিউশন হওয়ার জন্য কিন্তু এদের মধ্যে কোনো মেমব্রেনেরও দরকার নেই, এটা ডাইরেক্টলি হবে। ঠিক আছে, নো মেমব্রেন ইজ রিকোয়ার্ড। এমন না যে দুইটা মেমব্রেন ইজ রিকোয়ার্ড, এমন না যে দে হ্যাভ টু বি সেপারেটেড বাই সাম মেমব্রেন,
দ্যাট মিন্স যদি আমি এখানে ডাইরেক্ট রেখে দিই, সাপোজ আমি দুইটা এখানে যদি আমি কি করি, এটার ভেসেল এরিয়াটাকে বাড়ায় দিই, তো এখানে আমি যদি আরও ওয়াটার অ্যাড করি তো কি হবে, এইখানে তা সুগার মলিকিউল পুরো ওয়াটারটাকে কিন্তু ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম মেমব্রেন ছাড়াই, দ্যাট ইজ দ্য সলিউট উইল জাস্ট টেক ওভার অল ওভার দ্য সলভেন্ট, ঠিক আছে, কোনো মেমব্রেন ছাড়াই এই জিনিসটা প্রসেসটা চলতে পারে। তো এবার আমরা দেখি কি কি ফ্যাক্টর ডিফিউশনকে কন্ট্রোল করতে পারে। হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিফিউশন। তো হোয়াট আর দ্য ফ্যাক্টরস that affect the activity of diffusion. First of all, concentration gradient. এক number যেটা হবে, it will be the concentration gradient. That means the more will be the concentration gradient, the faster will be the process of diffusion. সাপোজ আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল নেই, যে এখানে এইভাবে আমি একটা রাখি অ্যাঙ্গেল হাই, এটা লো, এখানে একটা চাকা নেই, অ্যান্ড এবার যদি আমি অ্যাঙ্গেলটাকে আরও ইনক্রিজ করি, তো এটা হাই, এটা লো, অবভিয়াসলি এই সেকেন্ড কেসে কিন্তু চাকাটা খুব তাড়াতাড়ি নিচে পড়বে, কারণ এখানে গ্রেডিয়েন্টটা বেশি, হাই আর লোর মাঝখানে যেটা ডিফারেন্স এটা বেশি। সিমিলারলি আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সাপোজ এখানে হাই, এখানে লো, আর এখানে সিমিলার হাই, এখানে একদম লো, তো রেট অফ ডিফিউশন উইল বি ভেরি ফাস্ট হেয়ার অ্যাজ কম্পেয়ার টু দিস রিজিয়ন, এখানে একটু হলেও স্লো হবে। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। নেক্সট হবে, ইন কেস যদি দুইটা সিস্টেম এইভাবে সেপারেটেড হয়ে থাকে কোনো মেমব্রেন দ্বারা, ঠিক আছে, মেমব্রেনের দরকার নাই, কিন্তু মেমব্রেন যদি থাকে, ঠিক আছে, তো এখানে সাপোজ আমার এখানে কনসেন্ট্রেশন, এখানে একটা সলিউট, এখানেও সলিউট, তো সাপোজ এটা মুভ করতেছে, এবার কি হবে, এই মেমব্রেনের পারমিয়েবিলিটির উপরেও কিন্তু ডিপেন্ড করবে। যদি মেমব্রেনটা পারমিয়েবিলিটি খুব হাই হয়, সাপোজ যেখানে মুভ করতেছে এটা আমার সুগার মলিকুল, যদি এই সুগার মলিকুলের ক্ষেত্রে এর পারমিয়েবিলিটি খুব বেশি হয়, তাহলে রেট অফ ডিফিউশনও বেশি হবে। যদি এই মেমব্রেনটা সুগার মলিকুলকে কম পারমিট করে, তাহলে রেট অফ ডিফিউশনটাও কম হবে। সো দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্য পারমিয়েবিলিটি অফ দ্য মেমব্রেন, ঠিক আছে। এবার আমার যেটা 3 নাম্বার, এটা হবে ডেফিনেটলি দ্য সাইজ অফ দ্য সলিউট বা মলিকিউলস। যত সাইজ কম হবে, ডিফিউশনের রেটটাও কিন্তু তত বেশি হবে, দ্যাট ইজ রিলেশনটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল। যত সাইজ বড় তত ডিফিউশন রেটটা কম হবে, সাইজ যত মলিকুলের ছোট তত বেশি হবে। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার। অ্যান্ড টেম্পারেচার আমরা জানি, টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি, তো ইনক্রিজ করলে কি হবে, কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস উইল ইনক্রিজ, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট of which the rate of diffusion will increase, ঠিক আছে, টেম্পারেচার বাড়লে ইনক্রিজ হয়। সিমিলারলি উইথ দ্য কেস অফ দ্য প্রেশার, প্রেশার যত বেশি হবে তত রেট অফ ডিফিউশন বাড়বে, ঠিক আছে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রসেস অফ ডিফিউশন, রাইট। এবার আমরা আগে বলছিলাম 1 নম্বর যেটা সিম্পল ডিফিউশন ছিল, নেক্সট আমরা এটাও এক ধরনের প্যাসিভ ট্রান্সপোর্ট, এটাকে বলে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন, তো অবভিয়াসলি যেহেতু ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ইট ইজ অলসো এ কাইন্ড অফ ডিফিউশন, এটাও এক ধরনের ডিফিউশনই হয়, কিন্তু অ্যান্ড ইট উইল অলসো অকার with the concentration gradient, that is the solutes or the molecules will move from the region of higher concentration to the region of lower concentration. কিন্তু একটা এক্সট্রা জিনিস এখানে বেশি লাগে, যে সাবস্টেন্সগুলো নিজে ডিফিউজ করে না, এর একটা হেল্প লাগে, দ্যাট ইজ দে হ্যাভ টু বি ফ্যাসিলিটেটেড, রাইট। অ্যান্ড যেহেতু এখানে কিছু চ্যানেল প্রোটিন থাকবে, দেয়ার আর সাম চ্যানেল প্রোটিনস ফাউন্ড ইন দ্য প্লাজমা মেমব্রেন that will facilitate
the solute to move through the membrane, এই কারণে আমি এটাকে বলবো facilitated diffusion. And obviously it will also occur with the concentration gradient, that is এই ক্ষেত্রেও no energy will be required. ঠিক আছে, এবার আমরা জানি যে আমাদের যেটা প্লাজমা মেমব্রেনের যেটা কনস্টিটিউয়েন্ট বেশিরভাগই কিন্তু লিপিড। ঠিক আছে, এইবার যে সলিউটগুলা লিপিডে ইজিলি ডিজলভ হয়, দ্যাট ইজ দ্য লিপিড সলিউবেল যেগুলা আমার সলিউট বা মলিকিউল, এরা কিন্তু ইজিলি মেমব্রেন পার করে ভিতরে ঢুকতে পারে বা বাইরে যেতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা হাইড্রোফিলিক, ঠিক আছে, দ্যাট ইজ যারা লিপিডে ডিজলভ হয় না, লিপিড ইনসলিউবেল, তারা কিন্তু সহজে এই মেমব্রেনটা ভেদ করতে পারে না। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ টু বি ফ্যাসিলিটেটেড, রাইট? অ্যান্ড এর জন্য কিছু চ্যানেল প্রোটিন দায়ী। সাম চ্যানেল প্রোটিনস আর রেসপন্সিবল। এই চ্যানেল প্রোটিনের সাহায্যে কি করে, দ্য মলিকিউলস মুভ ইনসাইড অর গো আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন। তো সিন্স এখানে চ্যানেল প্রোটিনটা হেল্প করতেছে, এই জন্য এই ধরনের ডিফিউশনকে আমি বলবো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, সো দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড দ্য ফ্যাসিলিটেটেড ডিফিউশন। অ্যান্ড এরকমই এক্সাম্পল হতে পারে আমাদের প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়, দেয়ার আর সাম চ্যানেলস নোন অ্যাজ পোরিনস। ঠিক আছে, ঠিক এই পোরিনসটাই যদি আমার ওয়াটার মলিকিউলকে কন্ডাক্ট করে, দ্যাট ইজ ইফ দ্য পোরিন চ্যানেল হেল্পস দ্য মুভমেন্ট অফ ওয়াটার ইন অ্যান্ড আউট অফ দ্য সেল, তখন এটাকে আমি বলবো অ্যাকুয়াপোরিনস। ঠিক আছে, তো দিস ইজ হাউ দ্য ফ্যাসিলিটেটেড ডিফিউশন অকার্স। তো এটাকে আমি এইভাবে দেখাইতে পারি যে সাপোজ এটা আমার প্লাজমা মেমব্রেন, দিস ইজ দ্য হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক এন্ডস, এরকম থাকে। এরকম করে যদি থাকে, সাপোজ এটা আমার আউটার, দ্যাট ইজ দ্য এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট, এটা ইন্ট্রাসেলুলার যে সেলের ভিতরে। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার, এটা এক্সট্রা সেলুলার বা আউট, এটা ইন। তো এখানে এরকম ঠিক প্লাজমা মেমব্রেনে সাম চ্যানেল প্রোটিন থাকে, যার নাম আমি বললাম পোরিন মলিকিউলস, রাইট? যেরকম যদি এটা ওয়াটারের ক্ষেত্রে হয় তাহলে হবে ওয়াটার অ্যাকুয়াপোরিন। তো এটা এরকম থাকে। অ্যান্ড দিজ আর দ্য ট্রান্সমেমব্রেন চ্যানেল প্রোটিনস, এরকম থাকে এদের এটা। সাপোজ এই একটা মলিকিউল আছে, সাপোজ দিস মলিকিউল এ হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড ইনটু দ্য সেল, এই মলিকিউলটা। তো এই মলিকিউলটা কী হবে, এই ধরনের প্রোটিনের এক প্রান্তে এক সাইডে এসে বাইন্ড করবে। এবার কি হবে, নেক্সট কেসে এই প্রোটিনটা এটা রোটেট করবে, এইদিকে রোটেট করবে, দ্যাট ইজ ইট উইল চেঞ্জ ইটস শেপ ইনটু, এরকম হবে ঠিক জিনিসটা। নেক্সট কেসে এরকম হবে, এখানে আমি দেখাই, সাপোজ এটার মুখ এদিকে ছিল, এটা ঠিক উল্টায় যাবে, ইনভার্ট করবে, রোটেট করবে। তো যখন এটা রোটেট করবে, তো এ মলিকিউলটা it will be transferred into the cell. ঠিক আছে, so this is how the channel proteins work. Once the molecule bind with the channel protein, they simply rotate, and when the proteins rotate, the molecules with the proteins move inside the cell. This is how the mechanism of aquaporins or porins or simply facilitated diffusion occurs. ঠিক আছে, তো ফ্যাসিলিটেটেড ডিফিউশনের তিনটা টাইপ হতে পারে, বা আমি এটাকে বলতে পারি প্যাসিভ ট্রান্সপোর্টেরই তিনটা পার্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট, সাপোজ এটা যদি আমার মেমব্রেন হয়, সাপোজ দিস ইজ মাই সেলুলার মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, এরকম। তো এরকম কেস হতে পারে যে একটা মলিকিউল with the help of some channel protein is moving inside, এটা outside the cell, this is the inside the cell. So some molecules
is moving, some molecule is moving, suppose this is A molecule is moving inside the cell, and যেহেতু A moleculeটা একা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতেছে উইদাউট টেকিং কারোর সাথে বাইন্ড করা ছাড়া নিজেই মুভ করতেছে একা, তো এই ধরনের ট্রান্সপোর্টকে আমি বলবো ইউনিপোর্ট, রাইট? দিস কাইন্ড অফ ট্রান্সপোর্ট ইজ নোন অ্যাজ ইউনিপোর্ট। সিমিলারলি যদি কেসটা এরকম হয় যে এটাও একটা চ্যানেল প্রোটিন, এইবার নট অনলি একটা না দুইটা মলিকিউল মুভ করতেছে, সাপোজ এ মলিকিউল মুভ করতেছে ইনসাইড অ্যান্ড ও আসার সময় আরেকটা মলিকিউল সাপোজ বি মলিকিউলকে সেম ডাইরেকশনে ও মুভ করাইতেছে, ঠিক আছে? ইফ টু মলিকিউলস আর মুভিং ইন সেম ডাইরেকশন, এরকম ট্রান্সপোর্টকে আমি বলবো সিমপোর্ট। যেহেতু আমি এটাকে আউট থেকে ইন দেখাইছি, এটা কিন্তু উল্টাও হতে পারে, ইউনিপোর্টটা ইন থেকে আউটও হতে পারে, দ্যাট ইজ ডাইরেকশনটা একটাই অ্যান্ড সিঙ্গেল মলিকুল, তো ইউনিপোর্ট। ডাইরেকশন সেম বাট ডিফারেন্ট মলিকুল, ইট ইজ সিমপোর্ট। অ্যান্ড ফাইনালি যদি এরকম হয়, সাপোজ দিস ইজ দ্য চ্যানেল প্রোটিন অ্যান্ড সাপোজ এ মলিকুল কল্ড A is moving inside the cell from outside, and at the same time, that is simultaneously, arekta protein that is B is moving out of the cell, ঠিক আছে? B is moving out of the cell simultaneously, তখন এটাকে আমি বলবো this is a kind of, suppose B is moving out of the cell, this is a kind of antiport channel, this is a kind of antiport. So two molecules, একটা molecule ভিতরে ঢুকতেছে and at the same time one molecule is going outside and দুইটার ডাইরেকশন কিন্তু অপোজিট, এরকম যদি হয় তাহলে আমি বলবো এটাকে অ্যান্টিপোর্ট। যদি সেম হয় সিমপোর্ট, অ্যান্ড যদি সিঙ্গেল মলিকিউল হয় ইন হবে বা আউট হবে তখন আমি এটাকে বলবো ইউনিপোর্ট, ঠিক আছে? এটা আউট হতে পারে, কোনো ব্যাপার না। So if one single molecule is concerned, it is uniport. Two molecules having same direction is symport, and two molecules moving in opposite direction is known as antiports. So these are the three types of passive transports or three types of facilitated diffusion that can occur inside the cell, right? So this is all about today, and in today we have learned about the modes of transportation and most importantly diffusion, what are the factors affecting diffusion, and finally the facilitated diffusion and the mechanism behind the facilitated diffusion, right? In the next video we shall be talking about the active transport, right, where energy will be required, and we shall also talk about the process of osmosis, or and along with the relation with the plant and water, right? That's it for today. I hope I have been able to make you understand. Thank you.